স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ক্ষমতা এবং সমতা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, যে কারণ হচ্ছে ক্ষমতা থাকলে হয়তো সমতার ব্যাপারটি মানুষের মাথায় থাকে না। আজকে স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আছেন ধানের শীর্ষ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাজনীতিবিদ আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। স্বাগত আপনাদের। অপু উকিল, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন আজকে সাংবাদিকদের যে খাদিজার উপর হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল, তার এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? আমি প্রথমত ধন্যবাদ জানাই যে সমালোচনার মধ্য দিয়ে সরকারের বিবেক বেশি শানিত হয়, সে কারণে উনি এটি বলেছেন, বেশ ভালোই করেছেন। তবে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেটি কিন্তু এই সরকার সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করেছে, মুক্তি দিয়েছে। যেখানে নারী নির্যাতন, কাজী রিয়াজুল হক সেই মুক্তিটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আরো দাবি করেছেন যে আরো শানিত হোক। মানে যেখানেই নারী এবং শিশু নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি সরকার তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইনের আওতায় এনেছে। এমনকি যিনি ভিকটিম, তার পাশেও কিন্তু প্রধানমন্ত্রী একটি সেল আছে, যে সেলের মাধ্যমে সার্বক্ষণিক নারী এবং শিশুদের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নির্যাতনের শিকার হলে সঙ্গে সঙ্গে ওই সেল তাকে সহায়তা করা এবং দোষীদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সরকারের পাশে থাকা, এটি কিন্তু প্রধানমন্ত্রীর কাজে একটি সেলই আছে। এই যেমন খাদিজার ব্যাপারটি সঙ্গে সঙ্গে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে নিয়ে তার সকল ব্যয়ভার বহন করে এবং তার পাশে থাকা, সেটি কিন্তু তিনি ডিক্লেয়ার দিয়েছেন এবং বলেছেন। দিদি, আপনি ছাত্রলীগের আচরণ, সেখানে ছাত্রলীগের যারা কর্তৃপক্ষ আছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃপক্ষ, তাদের আচরণ আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ তারা প্রথম থেকে বলে আসছিল তিনি ছাত্রলীগের কোনো কর্মী নন। বদরুল যিনি অভিযুক্ত, তার ছাত্রলীগের কোনো কর্মী নন, কিন্তু ছাত্রলীগের যে উনি কর্মী এবং ছাত্রলীগের পদবিতে তিনি এসছেন চাকুরি পাওয়ার পর, এই তথ্যটি গোপন করে কর্তৃপক্ষ, ছাত্রলীগের কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আসলে যিনি যেহেতু চাকরি নিয়েছেন তার চলে গেছে। এই মিথ্যাচারটি বা এই সত্য গোপন করাটি আপনি আসলে না সেইভাবে বলেনি। আমি যেটুকু দেখেছি, ছাত্রলীগের সেক্রেটারি জাকির যে ব্রিফিংটা বলেছে যে ছাত্রলীগের গঠনতন্ত্রে আছে, যারা ছাত্রলীগে আছে কিন্তু বিয়ে করেছে বা চাকরি নিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক তার পদ শূন্য হয়ে যায়। আপনি কি ছাত্রলীগের গঠনতন্ত্রটি দেখে বলছেন? আমি আজকে ছাত্রলীগের যে গঠনতন্ত্র দেখেছি, সেখানে কিন্তু বলা হয়েছে উনি যদি সরকারি চাকরি নেন তবে উনার সদস্যপদ থাকবে না, এবং তাকে কিন্তু ওই পদবিতে, সহসম্পাদক পদবিতে দেওয়া হয়েছে উনি চাকরিটি নেয়ার পর। মানে না, আমি এখানে বিতর্কে যাব না। আমি বলতে চাই এই ছেলেটি ছাত্রলীগ করেছে বা পদও আছে এবং সে অন্যায় করেছে। অন্যায় মানে এমনই অন্যায় করেছে যে সে কোনো মানুষের, একজন মানুষ হিসেবে যে করতে পারে না, জঙ্গির আচরণ করেছে। একজন ছাত্রলীগের ছেলে যদি জঙ্গি হয়ে জঙ্গির আচরণ করে, আমরা কিন্তু সকল ছাত্রলীগকে সেখানে দায়ী করতে পারি না। দিদি, আমি এই বক্তব্যের সাথে, আপনার এই বক্তব্যের সাথে একমত। আমি ডক্টর সায়ন্ত আপনার কাছে খুব দ্রুত জানতে চাইবো এই প্রশ্নটি যে বদরুল আলমের ছাত্রলীগের পরিচয় কি আমরা প্রাধান্য দিয়ে দেখছি কেন? ছাত্রলীগ পরিচয় দর্পবা প্রভাব থেকে বদরুল এই কাজ সংগঠিত করে থাকতে বলে কেন আপনাদের এটি মনে হচ্ছে? ছাত্রলীগের সাথে তার কোপানোর কি সম্পর্ক? এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় এবং ছাত্রলীগ ক্ষমতাসীন সংগঠন হিসেবে তাদের নামটা আসছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশে যখন যারা ক্ষমতায় থাকে প্রত্যেকে এরকম ক্ষমতার যে দাপট সেটা দেখায় এবং সেটা দেখাতে গিয়ে অনেক অনৈতিক কাজে জড়িত হয়ে পড়ে। এই ক্ষেত্রে প্রধানত যে বিষয়টি আসে সেটা হলো রাষ্ট্র বা সরকারের, আমরা রাষ্ট্র আর সরকারকে অনেক সময় সমর্থক করে ফেলি, কিন্তু মূলত সরকারের যে আশ্রয় প্রশ্রয়ের যেই ছায়া এবং তাদেরকে রক্ষা করবার যে প্রচেষ্টা, সেটা তাদের কর্মীদের উপর থাকে। এইটা সেটার পরিবর্তে জনগণ বা সাধারণ মানুষের উপর আশ্রয় থাকে না। ডক্টর সাহেব, এটি কি খুব সাধারণীকরণ হচ্ছে কেন? কারণ অভিজিৎকে যারা মেরে ফেলছে তাদেরকে আইনের আওতায় আনতে হয়েছে, যারা যে কোনো জায়গায়, যেমন এই ছেলেটিরও বিচার সাংঘাতিক ভালোভাবে হবে বলে আমরা বিশ্বাস রাখছি। আমি এই পয়েন্টের জবাব দিচ্ছি। সেটা হলো আজকে প্রথম আলোর একটি রিপোর্ট আছে এটা নিয়ে। 2012 সালের 17 জানুয়ারি এই যে বদরুল, সে মেয়েকে উত্ত্যক্ত করার কারণে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছিল। গণপিটুনি দেওয়ার পরে সে গিয়ে তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছিল এবং 31 মে গিয়ে 14 জনের নামে থানা চার্জশিট দিয়েছিল
আজকে সেই রিপোর্টে উল্লেখ আছে যে থানা, পুলিশ সহ স্থানীয় সবাই জানে ওকে কেন গণপিটুনি দেওয়া হয়েছিল, অথচ জামাত শিবিরের নাম দিয়ে যে তারা হত্যার জন্য ওকে আক্রমণ করেছিল সেটা রাজনৈতিক বিবেচনাই হয়েছিল। সে এই প্রশ্রয় অতীতে পেয়েছিল বলেই, কি প্রশ্রয়টা আমি বুঝতে পারিনি। এই যে প্রশ্রয় পেয়েছিল তাকে এই মেয়েকে উত্ত্যক্ত করার জন্য তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, আর কি তার বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? আপনি ভুল বুঝলেন। যারা তাকে গণপিটুনি দিয়েছিল তাদের নামে সে তাকে হত্যার প্রচেষ্টার অভিযোগ এনে মামলা করেছিল, জি, right. তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। বিরুদ্ধে চার্জশিট হয়েছে। সেই মুহূর্তে সেটিকে আপনি প্রশ্রয় বলছেন। সেই মুহূর্তে যদি ওইটা না clear. করা হতো তাহলে জি। এই এই বিষয়টা একদমই এই যে clear. উত্তক্তকারী বদরুল চাপাতি বদরুল হতে পারতো না। Right. ছাত্রলীগের ছেলেদের হাতে এখানে ওখানে চাপাতি দেখা যায় কেন? তারা Right. চাপাতি এত প্রিয় হয়ে উঠলো কেন? রাইট, আপনার এই পয়েন্টের সাথে আমি বুঝতে পেরেছি যে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ করা হচ্ছে, মানে তাদের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে। মিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিচারবিধান সংস্কৃতি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে এই মুহূর্তে বাংলাদেশ এই অপরাধ সংস্কৃতির কোন স্তরে আছে বলে আপনি মনে করেন? আমি একটু এক সেকেন্ডে বেরিয়েছে আসান হাবিব ভাই, আপনাকে একটু নোট নিতে বলবো যে আপনি এই বিষয়টি আমাদেরকে একটু বলবেন কিনা, কেন চার্জশিটটি তাদের বিরুদ্ধে গেল সেটা আপনি জানা আছে কিনা? বেরিয়েছে জ্যোতির্ময় বড়ুয়া। এটা আপনি যে গ্র্যাভিটির কথাটা জানতে চাইছেন যে কোন পর্যায়ে আছে, এটা আসলে ক্ষমতা চর্চার যে সংস্কৃতিগুলো আমাদের দেশে যেভাবে আছে, যেটা ডক্টর সায়ন্ত খুব পরিষ্কারভাবে বলেছেন, যেই দল আসলে ক্ষমতায় থাকে কোনো না কোনোভাবে তাদের দলগুলো আসলে এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। এটা যে একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে আপনি দেখবেন সেরকম নয়, কিন্তু আপনি এই ঘটনাগুলোর পরবর্তীতে ছাত্রলীগের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে, এইটাই হচ্ছে আসল গেমটা। আমার আপনার আলোচনাটা কিন্তু আসলে ওই জায়গাতেই ঢুকে যাচ্ছি আমরা, যে ও ছাত্রলীগ বলেই কেন এই আলোচনাটা আসতে হবে। এইটা তো কৌশলে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই আলোচনায়, যেন অন্য আলোচনাটা আড়াল হয়। আপনার এই আওয়ামী লীগের একজন সিনিয়র সারির একজন নেতা ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে সে ছাত্রলীগ নয়, শিবির হতে পারে। আমি নিজে পত্রিকায় ওনার এই কমেন্টটা পড়ে এসেছি। এই যে অসুস্থ মানসিকতাগুলো আমাদের মধ্যে আছে, আমাদের নেতাদের মধ্যেই, যে কিছু হলেই এইরকম লোকগুলোকে কেন আমার ওন করতে হবে? আপনার অনুমতি নিয়ে আমি একটা প্রশ্ন করতে পারি? সেই প্রশ্নটা হচ্ছে এরকম, যখন হাসান মাহমুদ বলে যে সে ছাত্রলীগ নয়, সে শিবির হতে পারে, তার মানে তো যে কোনো অপরাধীকে আসলে আশ্রয় দেয়া না, তাকে পরিত্যাগ করাই। কোথায় পরিত্যাগ করা? আপনি যখনই বলছেন, আপনি যখনই চেষ্টা করছেন হচ্ছে আপনার নিজের কাঁধের থেকে দায়টা অন্য জায়গায় নিয়ে যেতে, ব্যক্তিগত অপরাধের দায় কি সম্পূর্ণ নেওয়া উচিত? না, সেটার জন্যই তো, সেটাই তো ওনারা নিচ্ছেন টেকনিক্যালি। আড়াল করা। যখনই আপনি আলোচনাটা নিয়ে আসছেন হচ্ছে সে ছাত্রলীগ নয়, আপনি বলবেন সে অপরাধী কি অপরাধী নয়। রাইট। আপনি যখন আইনের শাসনের কথা বলছেন, দেশে যদি বিচার ব্যবস্থা থাকে, আইন থাকে, প্রথমেই কথা হবে হচ্ছে তাকে কিভাবে আপনি বিচারের মুখোমুখি করবেন, কি তার শাস্তিটা কিভাবে হবে। সেই জায়গাটায় না গিয়ে আমাদের আলোচনাটা বারবার চলে যায় সেই ছাত্রলীগ না আওয়ামী লীগ কোন জায়গায়। আজকে শিক্ষামন্ত্রী সংসদে বলেছেন তাকে বিচারের ব্যাপারটি 100% এই সরকার করবে। সরকারের শীর্ষ শ্রেণীর কেন সরকারকে বলতে হবে এই কথাটা? কেন আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে হবে? সেই প্রশ্নটার উত্তর কারণ আপনি প্রশ্ন লিগ্যাল সিস্টেমটা নেই, তারা উত্তর দিচ্ছে। তাহলে সেই লিগ্যাল সিস্টেমটা নেই যেটা অটোমেটিক্যালি কাজ করার কথা। অটোমেটিক লিগ্যাল সিস্টেমটি নেই। ডেফিনেটলি আপনি যখন আমাকে রাস্তায় নেমে ঘুষি মারবেন, আপনার পুলিশের কাজ হচ্ছে আপনাকে গ্রেফতার করা, কারণ আপনি কগনাইজেবল অফেন্স করছেন। সব ক্ষেত্রে হচ্ছে না। পুলিশের কাছে তো আমাদেরকে মানববন্ধন করতে হয়, আমাদেরকে দাঁড়িয়ে বলতে হয় অমুকের বিচার চাই, তমুককে গ্রেফতার করো। কার কোথায় কোথায়? আপনি একটা খাদিজার ঘটনায় বলছেন, আফসানারটা কি হলো? আফসানা গ্রেফতার হয়েছে? আফসানাটা কি হলো? আফসানাটা তো ডাক্তার সাহেব, সাগররুনের কি হলো? আফসানাটা তো ডাক্তার সাহেবরা বলেছে যে আফসানা আসলে আত্মহত্যা করেছে। কোথায়? ডাক্তাররা বলেছেন। ডাক্তারের রিপোর্ট আপনি চান? আমি অন্তত ব্যক্তিগতভাবে গত 3 মাসের মধ্যে 6টি মামলা আমি ডিল করেছি যেখানে জেনুইন আত্মহত্যা, 3 লক্ষ টাকা চেয়েছে, 5 লক্ষ টাকা চেয়েছে আমার ক্লায়েন্টের কাছ থেকেই, শুধুমাত্র রিপোর্টটা ম্যানিপুলেট করবে না এই আশ্বাসের জন্য। সেটা হলো দাদা যেটা বলছিল, আপনি বললেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময়ও কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা ছাত্র শিবির, জামাত শিবিরের বা ছাত্র দলের কাজ, কিন্তু তাদের প্রশ্রয় দেয়। এবং পরে দেখা গেল সারা দেশে যখন ব্যাপক উত্তাল হয়ে উঠলো দাবিতে যে বিশ্বজিতের হত্যার বিচার হতে হবে, তখন তারা শেষ পর্যন্ত স্বীকার করলেন যে মানে জনতার কথা সরকার শুনে, এতে চাপে পড়লে বাধ্য করলে শুনে। ব্যারিস্টার হাসান হাবিব ভূঁইয়া, অনেকগুলি বিষয় আপনার সামনে এসেছে যে অটোমেটিক বিচার হচ্ছে না বলে দাবি করতে হচ্ছে, মন্ত্রীদের বলতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে। ব্যাপারটা এরকম কেন? সায়েন্স ও সাখাওয়াত যে প্রশ্নটি তুলেন সেই এই প্রশ্নের জবাব কিন্তু কিছুটাই আলোচনার মধ্যেই চলে এসেছে, এবং যেটা জ্যোতিময় ভাইয়া যেটা বললেন যে অটোমেটিক লিগ্যাল সিস্টেম, একটা কগনিজেবল অফেন্স যখন হয়ে যাবে তখন তো আমরা এক্সপেক্টই করবো যে এটা কোনো তদবিরে হবে না। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন আমাদের দেশে যেখানে যুদ্ধাপরাধীদের ক্ষেত্রেও তাদের মানবাধিকারের কথা এবং প্রপার একদম সাধারণ আইনে, এই দেশে প্রচলিত আইনে যেভাবে বিচার হওয়ার কথা, তাদেরকে রিভিউর
প্রভিশন পর্যন্ত সেখানে দেওয়া হয়েছে। তো সেখানে একটা লোককে আপনি গণপিটুনি দিবেন, সে যে দলের, আমি কিন্তু এখানে কোনো দলের কথা বলছি না, সে বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, অটোমেটিক লিগ্যাল সিস্টেম তো বলবেই যে একটা লোককে যদি গণপিটুনি দিয়ে মারা হয় তাহলে যারা যারা দিচ্ছে এটা তার নাগরিক অধিকার। এখন যদি আমাকে কেউ গণপিটুনি দেয়, সেক্ষেত্রে এটা আমার নাগরিক অধিকার যে আমি থানায় যে আমি যারা আমাকে মেরেছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব। সেক্ষেত্রে কিন্তু আবার তাদেরও এই মামলায় এসে সাফাই গাওয়ার এবং কি কারণে তারা এটা করেছে সেটা কিন্তু বেঁচে আছেন আপু, এটা আপনার কাছে একটু কৌতূহলোদ্দীপক মনে হয় কিনা যে ওই মেয়েটাকেই উত্তক্ত করার জন্য 2012 সালে একটি অভিযোগ উঠেছিল, সেই অভিযোগটি আমরা আমলে নিতে দেখলাম না অটোমেটিক লিগ্যাল সিস্টেমে। তার কারণ কি এই যে উনি ছাত্রলীগ করেন, উনি এখন আমি আপনার, হ্যাঁ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজকে আপনি যদি একটা অপরাধ করেন, খালেদ মহিউদ্দিন যদি এখানে একটা অপরাধ করে, সেটা দায়কে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নেবে কিনা? যদি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরিচয় ব্যবহার করে যদি মতলব করে, অ্যাবসলিউটলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আজকে আমি আহসান যদি একটা অপরাধ করি, আওয়ামী লীগের ট্যাগলাইন ভিজিটিং কার্ড ব্যবহার করে, পরিচয় ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমার দল আমার দায় নিতে বাধ্য থাকবে, দায় এড়াতে পারবে না। তাই আপনি খালেদ মহিউদ্দিন যদি ব্যক্তিগতভাবে কোনো একটা অপরাধ করেন, সেটা দায় কিন্তু নিবে না। কিন্তু আপনি যদি সাংবাদিক পরিচয় দিয়ে আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনি কাজ করছেন, আপনার দায়িত্বশীল অবস্থান থেকে যদি একটা অপরাধ করেন, সেটার দায়ভার কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে নিতে হবে। অর্থাৎ এখানে কখনোই আমাদের নেতা বা কর্মীদের প্রতাপ বা প্রভাবের দায় আসলে কে নেবে? ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে যদি হয়, তাহলে সেখানে পরিচয় ব্যবহার করে, আমি আবারও বলছি, পরিচয় ব্যবহার করে যদি হয়, কিন্তু এক্সিস্টিং একটা ছাত্রলীগের ছেলে, যেমন আপনি যদি বলেন বিশ্বজিৎ হত্যার ক্ষেত্রে, তারা ছাত্রলীগের সদস্য থাকা অবস্থায় তারা একটি অপরাধ সংঘটিত করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা যে আইনের শাসনের কথাটা বলি, যে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে তাদের কিন্তু প্রপার ওয়েতে কিন্তু তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচার করা হয়েছে। জনগণের চাপ, জনগণই তো চাপ দিবে, কারণ জনগণের সরকার তো সবসময় জনগণের। বড়ুয়া বলছিলেন যে সেখানে অটোমেটিক লিগ্যাল সিস্টেম না, কিন্তু এখানে উনি আবার একটা অটোমেটিক মামলার কি, আমি একটু বলে নিই প্লিজ, লেট মি ফিনিশ প্লিজ, আমাকে বলতে দেন। আপনি আমি বলছি যে অটোমেটিক একটা ট্যাগলাইন ইউজ করা হয়। ট্যাগলাইনটা কি? এই ধরনের একটা ঘটনা ঘটার সাথে সাথে খোঁজার চেষ্টা করা হচ্ছে সরকার দলীয় কেউ কি এটার সাথে আগে জড়িত আছে কিনা, তাহলে আমরা কি করব এক্ষেত্রে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আজকে এখানে আমাদের মিডিয়ার ভূমিকাটাও আপনি দেখেন। ইমরান কবির নামে যে ছেলেটা আছে, সেই ছেলেটা হচ্ছে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সেও ছাত্রলীগের। যেই ছেলেটা আর কেউ আগে জানে, সবাই ভিডিও করছে, সেই ছেলেটা যে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে হসপিটালে নিয়ে গেল। তো আমার কথা হচ্ছে, আমরা ছাত্রলীগের খারাপ কাজটা যেমন খারাপ বলবো, সেক্ষেত্রে ভালো যদি কোনো কাজ থাকে সেটাও তো আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সায়ন্ত ভাই কিন্তু ওই বিষয়টা একবারও বললেন না। তো এই যে একটা অটোমেটিক ট্যাগলাইনও আমি বলবো, একটা অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই কিন্তু ওনারা চেষ্টা করে যে চাপাতি দিয়ে কোপানোর সাথে সাথে চেষ্টা করা হয় যে এটা জঙ্গি করেছে বা জামাত শিবির করেছে। না, সেটি আপনারা করেন, আর যারাই করুক, আমি আমাদের কথা বলি আর যাদের কথাই বলি, একটা অটোমেটিক ট্যাগলাইনটা খোঁজা হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দিদি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই প্রশ্নটা আসলে সবার কাছে, আজকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কথা দিয়ে আবার আপনার কাছে ফিরে আসি যে খাদিজার বিচারে চার্জশিট 15 দিনে দেওয়া সম্ভব। তিনি আরো বলছেন এমনকি মাত্র 2 মাসে বিচার সম্পন্ন করা সম্ভব। এর আগে রাজনের ঘটনাটা আমরা দেখেছি, এক্ষেত্রে আমরা এটা দেখবো কিনা বা দেখার বিষয়টি নিয়ে আমরা একটা আলোচনা শুরু। আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। উপদি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যে বলছেন যে খাদিজার বিচারে চার্জশিট 15 দিনে দেওয়া সম্ভব, এমনকি মাত্র 2 মাসে বিচার সম্পন্ন করা সম্ভব। তিনি আরেকটি বিষয় বলেছেন যেটি খুবই কৌতূহলোদ্দীপক। তিনি বলেছেন যে চার্জশিটটি যেন এমন হয় যে ভিতরে মেরিট থাকে, কারণ তার অভিজ্ঞতা তিনি দেখেছেন যে এমন অনেক চার্জশিট পুলিশ দেয় যার ভিতরে মেরিট থাকে না, পরে আদালতে গিয়ে ঠিক না। না, উনি ঠিকই বলেছেন, আমি এর সঙ্গে একমত। আমিও চাই ব্যক্তিগতভাবে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুবই দ্রুত এবং মেরিট সহ এটা বিচার কার্য সম্পাদন করা এবং এই খুনি বদরুলের, ঘাতক বদরুলের অবশ্যই বিচারের আওতায় আনা, এটি আমার চাওয়া। আর আরেকটু আমি প্রসঙ্গে আনি, আলোচনা যে হলো সেখানে ছাত্রলীগ প্রসঙ্গটা আমাকে তখন জিজ্ঞেস করেছিলেন। মানে এই যে গণধোলাইয়ের যে বিষয়টা হলো, 2012-তে যে গণধোলাই দিয়েছিল, সেখানে মামলাটি করেছিল এই ঘাতক বদরুল, কিন্তু সে মামলার চার্জশিট কিন্তু হয়নি। মামলাটি ও পার্সোনালি নিয়ে জামাত শিবিরের নামে দিয়েছিল, মামলার মেরিট ছিল না বা মিথ্যা মামলা করেছিল বলেই মামলাটি টিকে নেই। কিন্তু এবার এই বদরুলকে যারা গণধোলাই দিয়েছে, সেই গণধোলাই কিন্তু না লিখেছে, এটা পরে কিন্তু এটা গণধোলাই যারা দিয়েছে, এবার যে বদরুলকে গণধোলাই দিল এরা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই দিয়েছে। ইমরান যেমন একা গিয়ে
ফেস করে তাকে ওই বদরুলের হাত থেকে রক্ষা করবার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে, ঠিক তেমনি ওই বদরুলকে ধরে ছাত্রলীগের ছেলেরা ওই জায়গায় গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। দিদি, আপনি তো ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, আপনার কাছে কি মনে হয় যে একটি মেয়েকে, সেই মেয়েটি যখন চিৎকার করছিল তার প্রাণের জন্য, তাকে বাঁচাতে আসতে এত দেরি হলো কেন? তাকে ওইভাবে আহত করার পরে কেন ছাত্রাবাস থেকে ছাত্ররা আসলো? এটি অবশ্যই লজ্জার, এবং এটি তো আমি মনে করি অবশ্যই সামাজিক অবক্ষয়, কিন্তু পাশাপাশি আমার এটিও ভালো লাগে যে পরে যে মানে অনেক আমি আরেকটি জিনিস উপলব্ধ করি আমার ছাত্র রাজনীতি বা রাজনীতির অভিজ্ঞতা দিয়ে। আমি নিজে চোখে দেখেছি 2004 সালে যখন সানিকে, বুয়েটের সানিকে মুকিত টেন্ডারবাজির জন্য গুলি করে হত্যা করলো, সেই সানির পাশে সরকার দাঁড়ায়নি, বরং মুকিতের বিরুদ্ধে মামলা হয়নি, মুকিত বিদেশে অবস্থান করছে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুলি দূর থেকে করা হয়েছিল আর কি, মানে গুলি তো আর কাছাকাছি এখন যে দাবিটি উঠেছে যে অটোমেটিক কেন বিচারের আওতায় এসব অপরাধীরা আসে না, এটি তো ভালো, সরকার পাশে আছে, কিন্তু দাবিটা তুলেছেন দাদা যেটি বললেন যে অটোমেটিকলি কেন হয় না, কেন প্রধানমন্ত্রীকে থাকতে হয়। আমরা আগের সরকারে দেখেছি প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক প্রশ্রয়ে তারা পার পেয়েছে। এবার দেখছি কি, এবার তো দেখছি যে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, বিচারের মানে আওতায় আপনি বলছেন যে এনেছেন, পাশে দাঁড়িয়েছেন। অটোমেটিক না হোক, আগামীতে হয়তো যাই হোক, আমাদের automatically হবে। দর্শকদের একটি মতামত আপনার জন্য একটু শোনাতে চাই। ইসমাইল ওনার নাম, উনি বলছেন যে ফরচুনেটলি কেউ একজন রেকর্ড করেছিল ঘটনাটি, আদারওয়াইজ অপোজিশন বিএনপি জামাতকেই হয়তো একিউজ করতো পুলিশ এবং এইভাবেই হয়তো ক্রিমিনালিটি খুঁজে পেত। যাই হোক, এটি একটি মন্তব্য তার। ডক্টর সাকাত হোসেন সায়ন্ত, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে অনেক ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের অপরাধকে যে আমরা অপরাধীর পেশাগত পরিচয়ের সাথে জড়িত করে সমাজ অপরাধের মনস্তত্ত্বকে আড়াল করি কিনা একজন চিকিৎসকের কাছে এটি আমার প্রশ্ন, যে ব্যক্তিগত অপরাধের দায় যখন গোষ্ঠীর মধ্যে দেওয়া হয়, সমাজ অপরাধের মনস্তত্ত্বকে আমরা আড়াল করতে চেষ্টা করি কিনা? না, এটা কখনো কখনো আড়াল হয়ে যেতে পারে বা আড়ালের চেষ্টা থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার এই ইকুয়েশন মিলবে না। এই জন্য যেটা ওই ব্যারিস্টার সাহেব বলছিলেন যে ছাত্রলীগ পরিচয়ে যদি করে থাকে, ছাত্রলীগের কেন্দ্রীয় বা বিশ্ববিদ্যালয়ে একটা বড় পোস্ট হোল্ড করছে, তারা বড় পোস্ট হোল্ড করছে না, দর্শকরা ভুল মতামত করতে পারে, সহসভাপতি কোনো বড় পোস্ট সায়ন্ত আপনি রাজনীতি করেছেন, বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের বড় পোস্ট, সহসভাপতি কোনো বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যাই হোক, আপনার সময় কম, তো আপনি এরকম করলে আমার টাইম বাড়াইতে হবে। এবং পরিচয়টা কখন হয় দেখেন, ছাত্রলীগের বাড়াবাড়ি যদি অল্প বিস্তর হইতো সেটা একটা কথা ছিল, একটা সংগঠন যদি সামগ্রিকভাবে এইরকম অবস্থায় চলে যায়, তখন আব্দুল গাফফার চৌধুরী নিশ্চয়ই আওয়ামী লীগ বা ছাত্রলীগের শত্রু না, অত্যন্ত ওয়েল উইশার। তিনি গত বছর যুগান্তর পত্রিকায় লিখেছেন এপ্রিল মাসে যে জীবনানন্দ দাশের কবিতার এক অদ্ভুত আধার সংগঠনটিকে ঘিরে ফেলেছে। অতি সাম্প্রতিক ঘটনা, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত, কয়েকজন আহত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের নাম জড়িত, এবং তারা টেন্ডারবাজি, লাইসেন্সবাজি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গায়ের জোরে দখল ইত্যাদি অনেক লিখেছে। এই কলামটি শিরোনামটি অনেক আকর্ষণীয়, এর বাইরে কলামটি শিরোনামটি অনেক আকর্ষণীয়, জি, এর বাইরে মাত্রা ছাড়িয়েছে। আচ্ছা, এর বাইরেও আপনি দেখেন ডক্টর জাফর ইকবালের মতো মানুষকে তাকে কিভাবে হেনস্থা করলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি মানিক, এই যে উপমা, এটা এস্টাবলিশড হয়ে গেছে, সেই মানিককেও কিন্তু তখন না ধরে বিচারের আওতায় না এনে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, ইতালি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা এরকম মানে উত্তর চাপান চালাতেই পারবো। সুতরাং এইরকম করে যদি আপনি প্রশ্রয় আশ্রয় দেন, যেটা শুরুতে বলেছি, দল বা সরকার যখন ক্ষমতাসীনরা তাদের সংগঠনের সদস্যদের বিচারের আওতায় না এনে আশ্রয় প্রশ্রয় দেয়, তখন পহেলা বৈশাখে যেটা ঘটলো, সেখানেও কিন্তু ছাত্রলীগের নাম কোনো না কোনো ভাবে আসলো সংবাদ মাধ্যমে, কিন্তু কেউই ধরা পড়লো না, কিছু হলো না। এত যখনই কোন একটা বিষয়ে দীর্ঘসূত্রিত হয়, এটা খুবই সাধারণীকরণ হচ্ছে, খুবই সাধারণীকরণ হচ্ছে, মানে ছাত্রলীগের যে মানে কোনো উপকারী হবে না পয়লা বৈশাখের ঘটনাটা তারা করার ক্ষেত্রে, না কোনো উপকার হওয়া না হওয়ার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আপনি দেখেন যে নারী সংগঠনগুলি, তখনও বলেছিলাম যে এই ক্ষেত্রে নারী সংগঠনগুলি নামছে না, তাদেরও দায় আছে, কিন্তু আমার মনে হয় নারী নির্যাতন নাকি সাধারণ নাকি রাজনৈতিক বিষয়, সেটা আপনি বিকারুন্নেসার যে শিক্ষক পরিমল, সেখানে শাস্তি হয়েছে, কিন্তু সেটা নিয়ে কেমন আন্দোলন করতে হয়েছে, এবং সেখানেও রাজনৈতিক পরিচয়, বাড়ি কোথায়, সেসব বিষয় আবার আসছি আমরা। সুতরাং এগুলো আরেকটা একটু বলি, দিদি যেটা বলছিলেন চার্জশিট হয়নি, এটা আমি জানি না, উনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে হয়েছে কিনা, কিন্তু প্রথম আলোর আজকের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেছে যে 31 মে 2012 1400 জনের নামে ওকে পিটুনি বা হত্যা প্রচেষ্টায় যুক্ত থাকার অভিযোগে চার্জশিট দেয়া হয়েছে। এটা একটা জাতীয় দৈনিকের রিপোর্ট। ওকে, আমরা যদি মিথ্যা হয় উনি অ্যাকশন নিতে পারেন, সেটি খোঁজ নিয়ে দেখবেন। বেশ জ্যোতির্ময় পড়ো, আমি আবারও একটু একাডেমিক জায়গায় আপনার কাছে যেতে চাই যে
বলা হচ্ছে বা জনাব কাজী রিয়াজুল হক আশা করছে যে এই মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়া হবে। দ্রুত বিচার আয়ত্তায় কোন মামলাটি যাবে কোন মামলাটি যাবে না সেইটি বিচারে আপনি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা দেখেন কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এ নিয়ে আমার আসলে প্রথম থেকে আপত্তি ছিল। এখানে এক ধরনের টেকনিক্যাল ফেভারিটিজমের ব্যাপার চলে আসে। আমি আজকে এটা সেন্সেশন তৈরি করেছে, এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের রেগুলার যে বিভিন্ন গণমাধ্যমে খবরগুলো এসছে বলে এক ধরনের জনসচেতনতা বা মানুষের বিক্ষোভ প্রতিবাদগুলো আসছে বলে এই প্রসঙ্গটা হয়তো আসছে যে এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যায়। কিন্তু এইরকম খাদিজারা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বিভিন্নভাবে খুন হচ্ছে, অনেকগুলো ঘটনাতে। এটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলে হয়তো এতটা বড়ভাবে হয়তো প্রচার পাচ্ছে। আমরা পেশাজীবী হিসেবে আমরা দেখি আমাদের কাছে অসংখ্য অভিযোগ আছে, যে অভিযোগগুলো থানা পর্যন্ত যেতেও পারে না। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে নারীরা নির্যাতিত হচ্ছে যে নির্যাতনগুলো আসলে মাত্রা কোন জায়গায় সেগুলো আমরা আমাদের পেশাগত অসদাচরণ হয়ে যাবে এই তথ্যগুলো যদি আলোচনা করি, সে কারণে অনেক ক্ষেত্রে বলতে পারি না। কিন্তু এই যে পিক অ্যান্ড চুজ করার যে ব্যাপারগুলো, একটা ঘটনা ঘটলো, আমরা সিলেক্টিভ জাস্টিসের মতো একটা ব্যাপার, তাকে আমরা শুধুমাত্র নিয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটি মেয়ে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে মেয়েটারও আসলে একই রকমের স্পিরিট ট্রায়ালে গিয়ে হয়তো বিচার হওয়ার কথা ছিল। এই যে আসলে সিলেক্টিভ যে জাস্টিস সিস্টেমের জায়গাটা আপনি নিয়ে যাচ্ছেন, এতে কিন্তু আরো ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। আপনি যখনই বলছেন যে স্পিডি ট্রাইব্যুনালে গিয়ে 15 দিনের মধ্যে এর চার্জশিট হওয়া উচিত এবং 2 মাসের মধ্যে এর বিচার শেষ হওয়া উচিত, আরেকজন খদিজার জায়গায় আরেকজন হয়তো রহিমা গত 3 বছর ধরে হয়তো আদালতেই যেতে পারছে না ভয়ে, তাকেও হয়তো কেউ একজন বাবা মার সামনে হয়তো রেপ করেছিল। টাঙ্গাইলে আমরা ছেলের সামনে মাকে রেপ করতে দেখেছি, এই ঘটনাগুলো ঘটেছে, সেগুলো গ্রেফতার হয়েছে অবশ্য। বিচার পর্যন্ত কোথায় গিয়ে কি হবে এগুলোর কি নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারছি না। সেখানে আমরা বরাবরই বলছি দীর্ঘসূত্রিতার কথা, বিভিন্ন রকমের আইনি জটিলতার কথা, এগুলো সব রেটরিক, এগুলো শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত। এই কথাটা এখন থেকে বলা দরকার যে এই অবস্থাগুলো থেকে পরিবর্তন কিভাবে বের হয়ে আসতে হবে, কিভাবে এই যে দীর্ঘসূত্রিতার কথা বলে এটা বলে আমি ছেড়ে দিলে, এই সমালোচনা করলেই সমাধান অটোমেটিক্যালি আসবে না। এই জায়গায় আমাদেরকে আসলে সমাধান সাজেস্ট করতে হবে। এই ব্যাপারগুলোকে নিচের নিম্ন আদালতের ব্যবস্থাগুলোকে কিভাবে স্পিডি করা যায়। গত সপ্তাহে দেখছিলাম আপনাদের এই অনুষ্ঠানেই সরকারেরই উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি এসে বলছেন যে আমরা এরকম সমস্যার সমাধান করে ফেলেছি, কোর্টে গেলে তো আপনি জানেনই এই দীর্ঘসূত্রিতার ব্যাপার ঘটতো। নো, ইউ আর নট সাপোজ টু বি সেইং দিস ইন এ পাবলিক প্রোগ্রাম। কারণ হচ্ছে আপনি গভর্নমেন্টেরই একটি অংশ, গভর্নমেন্টের আরেকটি অংশ প্রপারলি ফাংশন করছে না, সেটা আপনি এখানে বলার মধ্যে আসলে কৃতিত্বের কিছু নেই। আপনাকে দেখতে হবে যে ওই ব্যবস্থাটাকে কিভাবে ওয়ার্ক করার মতো জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে। রাইট। ব্যারিস্টার যদুময় বড়ুয়া যেটি বলছেন সেই ব্যাপারে আমি একটু ব্যারিস্টার আহসান ভূঁইয়ার মতামত একটু জানতে চাইবো যে এই পিক এন্ড চুজ করার ফলে আজকে আমরা অবশ্যই চাইবো যে তার দ্রুত বিচার, এটি জনগণের, কিন্তু এই দ্রুত বিচারে আসলে কোনটি যাবে কোনটি যাবে না, এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে কোনো একটি মামলা নেওয়া মানেই সেটির বিচার আগে করে ফেলার ব্যাপারটি নাকি, আপনি এই ব্যাপারটি একটু বলবেন? আমরা একটা বিরতি নেই ব্যারিস্টার আহসান ভূঁইয়া, বিরতি নিয়ে ফিরে আসি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া, দ্রুত বিচারের আইন অধীনে নেয়ার ক্রাইটেরিয়নগুলি কি? না, এখন আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়কে প্রায়োরিটি কিভাবে দিব। অপরাধ তো প্রত্যেকটা অপরাধী সমান। যে অপরাধটা প্রচারণা বেশি পাবে, মিডিয়া আসবে এবং একটা পাবলিক সেন্টিমেন্ট যেটাতে তৈরি হবে, সেটাই কিসের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলে যাবে। এর বাইরেও একটা পত্রিকার নিউজে দেখেছিলাম। আপনার অনুমতির একটু প্রশ্ন করি যে অপরাধকে প্রায়োরিটি দিতে হবে কেন? মানে আমরা কি আশা করছি যে যেই অপরাধকে প্রায়োরিটি দেওয়া হবে না তার বিচার হবে না, মানে আমরা কি এরকম একটি আইনহীন অবস্থার মধ্যে আছি কিনা? ওই যে আপনি একটা কথা বললেন একদম শুরুতেই যে সমাজ অপরাধের মনস্তাত্ত্বিকে আড়াল করে ফেলে। আমার কাছে তো মনে হয় বিষয়গুলো অনেকটা এরকমই হয়। আমি এটার সাথে একটু রিলেট করতে চাই, যখন সায়ন্ত ভাইয়া বলে সমাজেরই একটা অংশ যখন এভাবে বলে, না বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে উনি একটা বড় পোস্টে ছিলেন এবং আপনি বলছিলেন যে বড় পোস্টে না ছোট পোস্টে। বড় পোস্টে যদি থাকে, আজকে যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট কোনো একটা অন্যায় করে, সেক্রেটারি কোনো একটা অন্যায় করে, সেটা যেমন অন্যায়। আজকে যদি একদম ছাত্রলীগের একদম সবচেয়ে ছোট কোনো একটা সদস্য অন্যায় করে, সেটাই কিন্তু বড় কেউ করলে উনাদের সুবিধাটা হচ্ছে কি, এটাতে বেশি রিলেট করতে পারবে, এটাতে আওয়ামী লীগকে, এটাতে ছাত্রলীগকে বেশি জড়াতে পারবে। এটাই হচ্ছে সমাজ মনস্তাত্ত্বিক ভাবে আমাদের অপরাধগুলোকে আড়াল করার চেষ্টা করে। এটাতে আমি একদমই অবজেকশন জানাবো যে এই চেষ্টাগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। তখন আমরা অপরাধটাকে প্রায়োরিটি দেই এমন ভাবে, কারণ এটা আমাদের অন্য একটা উদ্দেশ্য এটার মধ্যে নিতে থাকে। এটাই হচ্ছে আমাদের সমাজের একটা কালচার। আর আরেকটা কথা আমি আপনাকে বলি, বাঁচাতে আসতে দেরি হয় কেন, এবং দেখেন যে মেয়েটা ভিডিও করলো তাকে নিয়েও অনেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে বলছে যে সে নিজে হেল্প করতে গেল না কিন্তু ভিডিওটা করছে।
অথচ দেখা যাচ্ছে যে ভিডিওটা থাকার কারণেই কিন্তু আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ভিডিও না থাকলে তো দেখা যাচ্ছে যে এই ঘটনাও কোনো একটা ধামাচাপা পর্যায়ের একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারতো। আমি আপনাকে আরো একটা কথা বলি, আমরা যে 4 জন এখানে বসে আছি, আমাদের সামনেও যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, আমার কাছে তো ডাউট হয় যে আমরা কেউ যাবো কিনা। আমি বলতে পারি যে আমি কিন্তু সাহস নিয়ে হয়তো যাবো না। এটাই আমাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে আমরা আমাদের সামনে এই ধরনের কোনো একটা অপরাধ সংঘটিত হতে দেখলে আমরা চিন্তা করি যে আমার সাথে যদি আরেকজন যায় তাহলে হয়তো আমি আগে থাকবো, এবং আমার পাশে যদি কেউ থাকে সেও বলবো না এই ঝামেলায় তোমার জড়ানোর দরকার নেই, এটাতে যেও না। কারণ হচ্ছে তার হাতে একটা ছুরি থাকে কিংবা একটা পিস্তল থাকে, ব্যক্তিগত নিরাপত্তার একটা বিষয় কিন্তু থাকে। মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু আমরা এতটা স্ট্রং না যে আমরা কোনো একটা অপরাধের নিজেরা দায়িত্ব নিয়ে সেটা এগিয়ে যাব এবং সেটা নির্মূল করার একটা চেষ্টা করব। এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে দায় এড়ানোরও একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। অপুদি, আমি আপনাকে গত 3 দশক ধরে যেভাবে জানি, আপনি যে কোনো অন্যায়ের মধ্যে আপনি আগ বাড়িয়ে যান, আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, কিন্তু আপনার অন্যায়ের সংজ্ঞায় এখন শুধু রাজনীতি দ্বারা প্রভাবিত। আমি উদাহরণ দিতে চাই দিদি, যে আপনি তনু হত্যা, আফসানা হত্যা, এইসব ব্যাপারে আপনার যতটা সোচ্চার হওয়া দরকার ছিল, কথা ছিল, আপনি ততটা সোচ্চার নন কেন? মানে কারণটা যদি আমাদের একটু বলেন। বা তনু হত্যার বিচার চাইতে, আফসানা হত্যার বিচার চাইতে, এবং আপনি তনু হত্যা নিয়ে, আফসানা হত্যা নিয়ে আপনি আসলে আপনার মনের মধ্যে ব্যথা সৃষ্টি হয় কিনা? আপনি না, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো মানে মাননীয় প্রধানমন্ত্রী যে সমাজ ব্যবস্থায় নারীদেরকে সমান সমানে দেখতে চান, সেই সমাজ ব্যবস্থায় কোনো নারী অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, আর আমি একজন নারী হয়ে সেটা অনুশোচনা করব না বা তার পাশে দাঁড়াবো না, সেটি কিন্তু হয় না। আমি তনু হত্যার বিচারের দাবিতে যে মানববন্ধন হয়েছে সেখানে আমি দাঁড়িয়েছি, সেই বিচারের জন্য আমি দাবি তুলেছি। আজকেও আমি খাদিজার জন্য হসপিটালে গিয়েছি, হসপিটালে গিয়ে তার চাচার সঙ্গে কথা বলেছি, এবং চাচার সঙ্গে কথা বলে তাকে কিভাবে সহযোগিতা করা যায়, তার অবস্থা। আপনি যখন মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনার এরকম একটা মনে হয়েছে যে তনু হত্যার বিচারটি হয়তো আপনি পাবেন না, সেজন্য আপনি মানববন্ধন দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিতে চেষ্টা করা হয়েছে। আমাদের মন্ত্রণালয় এক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে এটি নিয়ে আপনি অনেক টকশো করেছেন। আপনি সন্তুষ্ট তাদের? আমি সন্তুষ্ট। আমি যখন দেখব যে বিচারটি হয়েছে তখনই আমি সন্তুষ্ট হব, কিন্তু কিছু কিছু বিচারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার আচরণটি একটু সিলেক্টিভ হয়ে যাচ্ছে কিনা? ধরেন বিএনপি জামাত হলো এক ধরনের। এই প্রসঙ্গে আমি কি বলবো, দেখেন পূর্ণিমা নামে একটি মেয়ে আছে, সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা করাচ্ছে। সেই মেয়েটি, আমি শান্তনুর কথাই বলতে চাই, শান্তর কথা বলতে চাই, 2001 সালে এই পূর্ণিমাকে যখন ছাত্রদল তার বাবা মার সামনে গণধর্ষণ করা হলো, সেই ছাত্রদলের একটি ছেলেরও কি বিচার হয়েছে? হয়নি। বরং মুনতাসির মামুন যখন জনাকীর্ণ প্রেস কনফারেন্স করেছিল তখন তাকে গ্রেফতার করেছে, তাকে কিন্তু জেলে যেতে হয়েছে। দিদি, আমার একটা অনেস্ট কৌতূহল আছে। কৌতূহলটা হচ্ছে এরকম যে, ধরেন দিদি, আপনি তনু এবং আফসানার কথা বলতে গিয়ে যে আপনি পূর্ণিমার প্রসঙ্গটি আনেন, সেটি আসলে কেন? মানে জেতার জন্য, জেতার জন্য? তর্কের জন্য না, আমি আনি এই কারণে যে আমাদের সামাজিক চিন্তাবোধ সরকারের সঙ্গে সরকারের যদি তুলনা করি সেটি চেঞ্জ হয়েছে। সরকারের তুলনা করা দরকার কি? আওয়ামী লীগ সরকার তো অনেক ভালো সরকার, বিএনপি সরকার না, সেটা কে বলে? আওয়ামী লীগ সরকারের সমালোচনাটা হয় নেগেটিভ সাইডে, কিন্তু পজিটিভ সাইডে আপনি দেখেন কোন টেবিলে কে কথা। এই যে শান্ত বলল, সে একজন ডাক্তার মানুষ, সে ছাত্রলীগের দোষ ধরে বললো যে ছাত্রলীগ এই করে, কিন্তু এটা কি উনি শান্ত বলেছে যে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগকে বা সরকারি মদদে ছাত্রলীগকে কোনো প্রশ্রয় কোনো জায়গায় দেওয়া হয়েছে এমন ঘটনা ঘটেছে? অথচ আমরা কি দেখেছি, ছাত্রদলকে কি করেছে? ছাত্রলীগকে কোনো প্রশ্রয় দেওয়া হয় না কখনো। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এগুলি বলেছেন, এটা আমরা জানি। কিন্তু আমরা দেখি যে ছাত্রলীগের যে কোনো সাংগঠনিক সম্পাদক যে কোনো থানায় ফোন করলে থানার যে বস তিনি দাঁড়িয়ে যান। সেটা বিচ্ছিন্নভাবে তারা অন্যায় করতে পারে, কিন্তু সেই তাদেরকে কি কোনো সহায়তা বা সুযোগ দেওয়া হয়েছে কিনা রাষ্ট্র? জানি না সেই সুযোগটা খুব আড়াল আবডাল থেকে কিছু হয় কিনা। সঙ্গে কিন্তু আগের কথা আপনি মনে আছে, কে শামসুন নাহর হলে যখন রাত্রিবেলা ছাত্রদলের ছেলেরা ঢুকে ছাত্রীদেরকে লাঞ্ছিত করলো, তাদেরকে কি পুলিশের সঙ্গে ছাত্রদল ছিল সেদিন? ছাত্রদলের অবশ্যই ছিল, এবং পুরানো ঢাকায় ছাত্র এক ব্যবসায়ীকে কুপিয়ে কুপিয়ে যে 200 টুকরা করে ধানমন্ডি থেকে ঢাকা শহরে ছিটিয়ে রাখা হয়েছিল। আমার মনে হয় আমরা এটা ধরে নিতে পারি যে দিদি আসলে তর্কে জিতেছেন। আমি চাই তর্কে জিতেছেন। আমার মানে আমি একটু অন্য, দিদি আপনি যদি শেষ করেন আমরা একটু অন্য।
আমি তর্কে যেতে চাই না, আমি চাই বাংলাদেশের কোনো একজন নারীও যেন অবহেলা, লাঞ্ছনা বা এইরকম আমরা আশা করব শিকার না হয়, তার পাশে আমরা আছি। আমরা আশা করব মাননীয় অপকিল প্রধানমন্ত্রী আছেন, আমরা সকল আছি। নির্যাতিত মানুষের পাশে থাকবেন, আমরা এটা আশা করব। এটা সরকারের এগেইনস্টে গেলেও নিশ্চয়ই থাকবেন। ডক্টর সায়ন্ত, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছ থেকে আবারও একটু আমি একাডেমিক জায়গায় যেতে চাই, যেটি থেকে আসলে শুরু করছিলেন যে বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার বিকার, যে প্রসঙ্গগুলো আপনি তুলছিলেন, সে তা থেকে বেরিয়ে আনার জন্য আপনি কি সাজেস্ট করেন? জনসংস্কৃতি নাকি রাজনৈতিক সংস্কৃতি, কোনটির উপর আপনি আসলে জোর দিতে চান? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। দিদি, আপনাকে উদ্দেশ্য করে আমাদের একজন দর্শক বলছেন যে আওয়ামী লীগের অনেক নারী নেত্রীকে আমরা দেখেছি দিনাজপুরের ইয়াসমিনের ক্ষেত্রে পুরো দেশকে অচল করে দিতে, কিন্তু আমরা দেখছি তারা এখন তুলনামূলকভাবে সাইলেন্ট। আমার কথাটা আসলে উনি প্রতিধ্বনি করে, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে আপনার কথা বলবেন ডক্টর সায়ন্ত। বিচারহীনতা সংস্কৃতি, ক্ষমতার বিকার থেকে বেরিয়ে আসার জন্য জনসংস্কৃতি বেশি প্রয়োজন, আর রাজনৈতিক সংস্কৃতির উপর আমাদের বেশি জোর দিতে হবে, এরকম একটি তাত্ত্বিক যেটা বিষয়। বলার আগে আমি একটু 30 মিনিটস নিই। দেখেন, এই যে 30 মিনিটস না, নাই আমাদের 30 সেকেন্ড, Okay, সরি, okay, okay. যে সবকিছুতেই যে বলা হয় যে কেন এরকম হচ্ছে, রাজনৈতিক পরিচয়টা কেন সামনে আসছে এবং রাজনৈতিক সংস্কারই আমি জোর দিব। সেটা দেখেন, পটুয়াখালীতে কিছুদিন আগে সংখ্যালঘু মা এবং মেয়েকে একসঙ্গে তুলে নিল, পরিচয় আসলো কি যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। আপনার মাগুরায় মাতৃগর্ভে গুলি করে শিশুকে পর্যন্ত আহত করে, সেখানে যুবলীগ ছাত্রলীগ চলে আসে। পিএম একবার এটা কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অভিমান করে ছাত্রলীগের অভিভাবকত্ব থেকে সরে গিয়েছিলেন। একটা সেকেন্ড দিদি, তার আপনি প্রশাসন বিষয়গুলি একটু এত দুর্বল, একটু মনে রাখেন। তার প্রশাসন, তিনি কি এত দুর্বল যে ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে না, তার কথা শুনছে না, শেষ পর্যন্ত তাকে ওইখান থেকে সরে আসতে হলো অভিমান করে যে আমি তোমাদের সঙ্গে নাই। এই পর্যায়ে ছাত্রলীগ গেছে। এইবার আসি আপনি যে রাজনৈতিক সংস্কৃতি বা জনসংস্কৃতি। আসলে এই ঘটনা বিচ্ছিন্নভাবে শুধু একটা না, তো দেশে সামগ্রিক ব্যবস্থার প্রভাব সবকিছুর উপরে পড়ে। কোনো একটা সেক্টর বিচ্ছিন্নভাবে ফেরেস্তা হয়ে যাবে না, কেউ শয়তান হয়ে যাবে না। সামগ্রিক রাজনীতি নষ্ট হয়ে গেছে, এখানে ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ নষ্ট হয়ে গেছে। শিক্ষার মধ্যে নিশ্চয়ই গলদ আছে, এটা শিক্ষাবিদদের খুঁজে বের করতে হবে। পারিবারিকভাবে আমাদের যে নৈতিকতা তৈরি হওয়া দরকার, সেখানে নিশ্চয়ই সমস্যা আছে, সমাজবিজ্ঞানীদের সেখানে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, রাজনীতিবিদরা নিজেরা যদি সৎ হয়, নিজেরা যদি স্বচ্ছ হয়, তারা আবার এগুলো সব পুনর্গঠনে সবচেয়ে প্রথম ভূমিকা রাখে। সুতরাং রাজনৈতিক সংস্কার যদি হয়, যদি এই অপরাধীদের প্রশ্রয় দেওয়া, তাদের পরিচয় আড়াল করা, তাদেরকে রক্ষা করবার প্রচেষ্টা, এটা আবারও আমি বলি, আমি শুরুতেই কিন্তু বলেছি, দুজনেই আমাকে ভুল বুঝে দোষারোপ করছে। শুরুতেই বলেছিলাম যে যখন যারা ক্ষমতায় থাকে তাদের এই প্রবণতা কাজ করে এবং তাদের সংগঠনগুলি এই আকাম কুকামে যুক্ত হয়। তবে আওয়ামী লীগ যেহেতু এখন একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে গেছে, তারা যেহেতু রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছে, বিরোধী দলকে মার্জিনালাইজ করতে গিয়ে গণতন্ত্রকে মার্জিনালাইজ করে ফেলেছে, তাদের ওই যে একক আধিপত্য, ফলে এখন এই ঘটনাগুলো অতীতের তুলনায় অনেক বেশি ঘটছে। এটা হচ্ছে রিয়ালিটি। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনার কাছে জানতে চাই যে মানবাধিকার কমিশনকে যদি আমরা দেখি, যে বেশ কিছু অপরাধের বিচারের জন্য অনেকটাই, আমরা যদি বলি, দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখেছি, দাবি জানানো ছাড়াও কমিশন আর কি ধরনের অগ্রসরমূলক ভূমিকা পালন করতে পারে এই ব্যাপারে? কি এটা আসলে ওনাদের যে আইনটা আছে, মানবাধিকার কমিশনের যে আইন, সেই আইনে ওনাদের যে ক্ষমতাগুলো দেয়া আছে সেটাই আসলে খুব সীমিত। আমাদের মূল দাবিটা হওয়া দরকার আসলে আইনের সংস্কার। তাদের যে জনবলের ব্যাপার, তাদের যে কর্মকাণ্ডের পরিধিগুলো, টার্মস অফ রেফারেন্স যেটা আইন ঠিক করে দিয়েছে, সেখানে তারা পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার নেই। কিছুদিন আগে হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ওনারা একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে, এরকম একটা সুপারিশ করার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু আবার লিগ্যাল নোটিস করা হয়েছে যে আপনারা কোন আইনে করলেন, আপনারা তো শাস্তি ইম্পোজ করার মতো কোনো ক্ষমতা রাখেন না। এখন আপনি মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান থাকেন, তাকে প্রোটোকল দিচ্ছেন হচ্ছে আপিল বিভাগের একজন বিচারকের সমান। এই প্রোটোকল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তাকে অন্য কোনো ধরনের পাওয়ার আর দিচ্ছেন না যে পাওয়ারগুলো আসলে তিনি এক্সারসাইজ করতে পারবেন। আপনি যদি ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকেও দেখেন, তাদের লিমিটেশন আছে, তারা কোন কোন জায়গায় গিয়ে কথা বলতে পারেন না সেগুলো নিয়েও আমরা জানি। কিন্তু তারপরেও তাদের যে ভূমিকা, তারা যে ভূমিকাটা নেন, সেটা কিন্তু অনেকাংশেই আমাদের দেশের অবস্থার চাইতে অনেক অনেক ভালো পর্যায়ে আছে বলে আমি মনে করি। এখন আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি দেখি, এমনকি আমরা নেপালের অবস্থাও যদি দেখি, সেখানেও কিন্তু আমাদের চাইতে বলিষ্ঠ ভূমিকা রাখেন তারা। আইন তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। আমাদের এই মানবাধিকার কমিশনের যে আইনটা, তাদের কার্যপরিধির যে জায়গাগুলো, আমি মনে করি যে সেখানে প্রচুর পরিবর্তনের সুযোগ আছে এবং করা উচিত এবং তাদের। কারণ আপনি এই মানবাধিকার প্রসঙ্গ যখন নিয়ে আসবেন, মানবাধিকার কমিশন ছাড়া আর
কে আছে, কোন প্রতিষ্ঠানটি আছে সবচাইতে বড় মাথার উপর অভিভাবক হিসেবে কাজ করতে পারে বা প্রেসার ক্রিয়েট করার মতো একটা সংগঠন Right. হিসেবে ভূমিকা রাখতে পারে, Pressure এটাই তো group. হওয়া উচিত। প্রেসার ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া, আমরা খুব সংক্ষেপে আপনার কাছে একটু বড় জিনিস জানতে চাইবো যে মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধ দমনে সুদূর প্রসারী কোনো পদক্ষেপের কথা আপনি ভাবছেন কিনা, যেটি করলে বা নিলে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে? আমার কাছে তো মনে হয় প্রথমে আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনা দরকার, কারণ যেহেতু আলোচনায় বারবার ডক্টর সাহিত্য কিছুটা বলছিলেন। অ্যাবসলিউটলি আপনি নিজেও তো বললেন যে সমাজই আমাদেরকে এটাকে আড়াল করে দিচ্ছে, কারণ আপনি দেখেন আমি যেটা বললাম যে অভিজিৎ হত্যার ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছিল সাধারণ মানুষ না, দুজন পুলিশ অফিসার কনস্টেবলও সেখানে ছিলেন, তারাও তো সেখানে, তাদের হাতে মানে আমি যে আমার কাছে যে মেশিনটা আছে সেটাও যে আমি অপরাধীকে ওই অপরাধ সংগঠনের থেকে বিরত রাখার জন্য যে ব্যবহার করব, এই সাহসটাও যদি তাদের মধ্যে না আসে। এবং আমি তো মনে করি যে সেখানে দেখেন আমরা যারা পেশাজীবী যারা আছি, শুধু আইনের সংস্কার হলে হবে না, আইনজীবীদেরও সংস্কারের দরকার আছে, আমাদেরও সংস্কারের দরকার আছে। ডাক্তাররা পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে দিচ্ছেন বিক্রি করে, আইনজীবীরা বিভিন্নভাবে আবার এটাকেও প্রভাবিত করে তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের পুলিশরা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদেরকে, সেখানে যারা শান্তি কমিশনে যারা যান তারা আমাদেরকে একটা সম্মানিত একটা জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন। ওই একই পুলিশ অফিসার আবার বাংলাদেশে আসলে এটা করতে পারে না কেন? তার মানে হচ্ছে এই যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, আমি আমার দেশে এসে আমার পারপাস সার্ভ করতে পারছি না, আমি আমার দায়িত্ব, আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না, আমি বিদেশে গেলে আমি সেখানে অনেক টাকা বেতন পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি সেখানে আরো ভালো বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তো এই যে মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, আপনি রাজনের যে ঘটনাটা, এখানেই রাজনীতি, এইখানেও আবার রাজনীতি নিয়ে আসলেন। রাজনের যে হত্যাকাণ্ডটা হলো, ওটা কি কোনো দল, আপনাদের দল বা আমাদের দলের কেউ কিন্তু করে না, আপনি এটার মধ্যে রাজনীতি টানছেন কিসের জন্য? এটাই সমস্যা। এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট। প্রত্যেকটা জিনিসে যখন রাজনীতি আনার চেষ্টা করি তখন রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক প্রভাব, এই বিষয়গুলো চলে আসে। ডক্টর সাহিত্য যেই মানে হাইপোথিসিস গুলি বললেন সেগুলিকে আপনি শেয়ার করবেন যে আসলে ক্ষমতার দাপটের যে বিষয়গুলি তিনি তুলে ধরছেন সেটা আমি তো আবারও বলছি, আপনি যখনই রাজনীতির কথাটা নিয়ে আসলেন, আপনি ক্ষমতার কথা যখন বলবেন, ক্ষমতার অপব্যবহার আসবে, ক্ষমতার দাপট আসবে, ক্ষমতা দিয়ে ধামাচাপার বিষয় আসবে। উনি কিন্তু উভয় ক্ষেত্রেই বলেছেন, কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে না। কিন্তু আমার কাছে এখন তিনি আবার কিসের জন্য, উনি নিজেই যেহেতু এটা রিয়েলাইজ করেন, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, এটা একটা, আমি তো সেটাই বলছি, একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে গেল। না, তাহলে আপনি এটাতেই থাকেন, প্রভাবিত হচ্ছে না। এইখানে আপনি এটার মধ্যেও আবার পলিটিক্যাল, না, উনি এটার মধ্যে পলিটিক্স দেখেন না, উনি বলেছেন যে এটার মধ্যে পলিটিক্স নাই বলে এটা দ্রুত হতে পেরেছে। কিন্তু ওই যে মনস্তাত্ত্বিক বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়টি ক্ষমতা তাকে প্রভাবিত করে, সব সময় করে। মনস্তাত্ত্বিক বিষয়টি আমাদের বুঝতে হবে, ক্রিমিনাল ডাজন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি, রাইট। এটার মধ্যে হোপফুলি আমি জনাব আমি অপুদির কাছে আসি, ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়াকে আমরা একটু ধন্যবাদ দিয়ে, যে অপুদি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু কিছু অভিযোগ যেটি ডক্টর সাহিত্য তুলেছেন তার বিষয়ে যদি আপনি বলতেন। আপনি আমি বলতে চাই যে মনস্তাত্ত্বিক বিষয়টা আসছে, আবার রাজনীতিকে আড়াল করতে চান। রাজনীতি কিন্তু সমাজের বাইরের বিষয় না। আমরা যখন দেখি যে ছাত্রলীগ নিয়ে এত কথা হচ্ছে, তো একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন নিজে আন্দোলনের নামে বাসে মানুষ পুড়িয়ে হত্যা করে, তখন আমরা কতটুকু সোচ্চার হতে দেখি মানুষকে। শাক দিয়ে মাছ ঢাকা না, এখান থেকে কিন্তু সমাজ দূষিত হয়। এখান থেকে কিন্তু একজন মানুষকে যখন কপিয়ে মারা হয় তখন সামনে কেন আসে না? সেখানেও মনে করে এটি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হতে পারে, যেটি দেখেছে বিএনপির সময় নেতৃবৃন্দ তাদেরকে ডিরেকশন দিয়ে ছাত্রদলকে নামিয়ে, নেতাকর্মীদেরকে নামিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। এটি তো দেশের জনগণ দেখেছে। আর এখন ছাত্র দলের হাতে অস্ত্র তো বিএনপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে, একেবারে জাহাজে চড়ে পিকনিকে গিয়ে। হ্যাঁ, জিয়াউর রহমান করেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবো, এখন অস্ত্রগুলি কার হাতে? আমরা যে মাঝে মাঝে ছবি টবি দেখি, সেই অস্ত্র ছাত্র দলের ছেলেরা অস্ত্র নিয়ে ছাত্রলীগে এসে জয়েন করে ফেলছে, সেই অস্ত্র যেন ছাত্রদের হাতে না থাকে, সেজন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্রলীগের অভিভাবকত্ব এবং সাংগঠনিক যে নেত্রী, সেখান থেকে আমি সরে যাব তোমরা যদি শুদ্ধ না হও। এবং তিনি কি করেছেন? ছাত্রলীগের বয়স 27-এ নামিয়ে এনেছেন। আর ছাত্রদলের, হ্যাঁ তারা হয়েছে ছাত্র, দেখেন রানিং ছাত্রলীগের অবস্থান, তারা কি করছে? শুধু বয়স কম না, তাদের হাতে অস্ত্র আছে। তারা কি টেন্ডারবাজি করেন? আপনি প্রমাণ দেখাতে পারবেন না। কিন্তু ছাত্রদল কি করে? ছাত্রদল কি করেছে? নিজেরা মারামারি করে অনেকে মারা যাচ্ছে। হাওয়া ভবনের পার্সেন্টেজ কালেক্ট করবার জন্য ছাত্রদলকে ব্যবহার করা হয়েছে, সেই অতীত তো আমরা ভুলে যাইনি। সেইজন্য তারা ক্ষমতার বাইরে। আর এখনকার ছাত্রদলের যে কমিটিটা হলো, সেখানে কেন ভ্যান চালক, রিকশাওয়ালা, ড্রাইভার তাদেরকে ওই কমিটিতে রাখা হলো? আর ছাত্রলীগ কিভাবে কমিটি গঠন করা হয়েছে আপনারা জানেন।
তো সেখানেই তো ডিফারেন্সটা আমরা খুঁজে পাই। আচ্ছা, আর তাহলে- আমাদের তো দেখতে হবে, আমরা তুলনায় যেতে চাই না, আমরা বলতে চাই পরিবর্তন। সেই পরিবর্তন ছাত্রলীগ যে হাতে তাদের যে কলম তুলে দিয়েছে সে কলম নিয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। যদুময় বুড়ো আমাদের একদম 20 সেকেন্ড, আমি 10 just সেকেন্ড 20 সেকেন্ড বা তার চেয়েও কম সময় বলছি। সেটা হচ্ছে এই যে টোটাল আজকের আলোচনা, এটাই আসলে বাংলাদেশের প্রেক্ষিতে যে ক্ষমতা আর ভারসাম্যতা, দুজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন সাধারণ মানুষ, যার আসলে কথা বলার কিছু নেই। টোটাল আলোচনা ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, পুরো বাংলাদেশ এই চক্রের মধ্যে, এবং দুষ্ট দুজনে চক্রে, আওয়ামী লীগের নেতা এই নেত্রী। দুষ্ট না, চক্রের না, না, ঘুরপাক এই খাচ্ছে। নেতা নেত্রী না। আওয়ামী লীগের বিএনপির সমান ডক্টর সায়েন্স সমান পর্যায়ে নেবার চেষ্টা আপনাদের অনেক করি। ধন্যবাদ। এই সমর্থন- ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।